বন্ধুরা, অখণ্ড ভারতবর্ষে আপনাদের আবার স্বাগত জানাই। আমি সোমেন চক্রবর্তী। একটা বিষয় নিয়ে আজকে আমি বলতে চাইছি, যেটা আপনাদের আপাতত শুনে হয়তো অনেকে বিশ্বাস হবে না, বা অনেকে হয়তো আমার কথা হেসে উড়িয়ে দিতে পারেন। সে পারেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হেসে উড়িয়ে দিতেও পারেন, আবার গ্রহণও করতে পারেন, বা আমার কথা নিয়ে একটু ভাবনা চিন্তাও করতে পারেন। সেটা হচ্ছে যে অখণ্ড ভারতবর্ষ হওয়ার দিকে আমরা হয়তো কয়েক ধাপ এগিয়ে যাচ্ছি। এটা যদি আপনারা একটু ভালো করে ভাবনা চিন্তা করেন, তাহলে এটা গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, ভারতবর্ষকে অ্যাকচুয়ালি তো আমাদের দেশের সীমানা ছিল ওদিকে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, এদিকে আমাদের বর্তমান ভারতবর্ষ, ওদিকে আপনার বাংলাদেশ, মায়ানমার, এই অবধি একটা বিস্তৃত একটা অঞ্চল। পুরো ভারত উপমহাদেশ জুড়েই ছিল আমাদের আদি ভারতবর্ষ, যেটা ছিল আমাদের হিন্দু রাজাদের, আর্যদের সময়কাল থেকে শুরু করে পরবর্তীকালে ইসলামিক শাসন বা মুঘল সাম্রাজ্যের একটা বিস্তার। সম্রাট অশোকের সময়কার বা মৌর্য যুগের, গুপ্ত যুগের থেকে শুরু করে আমরা যদি সেই প্রাচীন আর্যদের সময়কাল থেকে বিচার করি, একটা এরকম একটা বড় স্ট্রাকচার, এটাই বরাবর ভারতবর্ষ বা ভারত মহাদেশ হিসাবে পরিচিত ছিল। তো যাই হোক, বর্তমানে মানে তৎকালীন যখন দেশ ভাগ হয়, সেই স্বাধীনতার সময় কংগ্রেসের নেতারা, তাদের সাথে মুসলিম লীগ, কিছু কমিউনিস্ট পার্টির নেতা, এবং ইংরেজদের সাথে এদের একটা ষড়যন্ত্র করে এরা আমাদেরকে ভাগ করে রেখেছে আর কি। তো আমি এখনকার পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি, যেটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষ কিন্তু তৈরি হবেই, এবং সেটা হওয়ার কিন্তু খুব একটা দেরি আছে বলে আমার মনে হয় না। আমরা কিন্তু কয়েক ধাপ এগিয়ে চলেছি। তো বিষয়টা একটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা এরকম যে পাকিস্তান, বাংলাদেশ, এরা কিন্তু এখন প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। শেষের পর্যায়ে কীরকম চলে এসছে, আপনারা একটা জিনিস দেখবেন যে যে কোনো প্রতিবেশী শেষের দিকে একটা দপদপ করে জ্বলে। এদের অবস্থা সেই তাই হয়েছে। বিনাশকালের বুদ্ধিনাশ। ওরা এখন নানা রকমভাবে নিজেদের, অ্যাকচুয়ালি ওদের, পাকিস্তানের তো একদম ভিখারি দেশ। ওদের নিজেদের দেশের মধ্যে নানা রকম সমস্যা। ওখানকার মানুষ এমনি ক্ষেপে আছে। পাকিস্তান অলরেডি 5-6 টুকরে বিভক্ত তো হবেই, এবং তাদের একটা বড় অংশ চাইছে ভারতবর্ষের সাথে জুড়ে যেতে, যেখানে তারা দেখছে যে ভারতবর্ষ একটা আধুনিক একটা জায়গায় চলে এসছে, এবং ভারতবর্ষ এত উন্নতি করেছে, এবং ভারতবর্ষ নানান শিল্পের দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, বা অর্থনৈতিক দিক দিয়ে, টোটালি অর্থনৈতিক দিক দিয়ে বা শিক্ষাগত দিক দিয়ে ভারতবর্ষ অনেক এগিয়ে চলেছে। কিন্তু এদিক দিয়ে পাকিস্তান ক্রমশ পিছিয়ে পড়েছে। তারা একটা ধর্মান্ধতার একটা রাস্তায় গিয়ে তাদের ওখানে অশিক্ষা, কুশিক্ষা, ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। এবং পাকিস্তান ইটসেলফ, তাদের মধ্যে যে নানা রকম সন্ত্রাসবাদীদের সংগঠন, তাতেও পাকিস্তান নানা রকমভাবে জর্জরিত। পাকিস্তানেও অনেকবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেখানকার বহু, একটা সময় একটা খবর পেয়েছিলাম আমরা অনেক বছর আগে, যে পাকিস্তানের একটা স্কুলকে উড়িয়ে দেওয়া হয়েছে। কিছুদিন, বেশ কয়েক মাস আগে পাকিস্তানে একটা আস্ত ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে। সেখানে বালুচিস্তানের যারা বিদ্রোহী, তারা সেটা করেছে। এর আগে পাকিস্তানে বহু শিশু, বহু নিরীহ মানুষ, তারাও মারা গেছে। আলটিমেটলি পাকিস্তানের নীতির জন্য সেখানকার মানুষ নানারকমভাবে বিপর্যস্ত, এবং সেখানকার মানুষ অসন্তুষ্ট হয়ে রয়েছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তাদের জীবনযাত্রার মান ক্রমশ নেমে গেছে। মানুষের বেসিক যে চাহিদাগুলো, বিদ্যুতের চাহিদা, সেটাও তারা পূরণ করতে পারছে না। নানা রকমভাবে ঘাটতি দেখা যাচ্ছে। শিল্প নেই, বা অন্যান্য
দেশের উপর তাদেরকে ভরসা করতে হয়, মানে অন্য কিছু দেশের দয়ায় তারা বেঁচে রয়েছে। চীন একটা বড়সড় একটা অঙ্ক তারা ইনভেস্ট করে বসে রয়েছে। চীনও এখন পাকিস্তানকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়, এবং পাকিস্তান পুরো লাগাম ছাড়া একটা জায়গায় চলে গেছে, এবং অচিরেই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তার মধ্যে মোদিজি যেটা ডিসিশন নিয়েছেন যে পাকিস্তানে আমাদের যে সিন্ধু নদের যে উৎসগুলো ম্যাক্সিমাম তো ভারতবর্ষে বা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরেই হচ্ছে আমাদের সিন্ধু নদের উৎস। তো বিভিন্ন যে 5-6টা নদী যেটা মিলে পাকিস্তানের যে জল সাপ্লাইটা হয়, প্রায় 80% জল সাপ্লাই হয় পাকিস্তানে, সেই জল সাপ্লাইয়ের জায়গাটাই বন্ধ করে দিয়েছেন মোদিজি। এই এই যে রিসেন্ট যে পেহেলগাঁওতে যে ইয়েটা হলো, যে সন্ত্রাসবাদী হামলা হলো, বিশেষ করে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হলো, তার প্রতিশোধ তো ভারতবর্ষ এইভাবে নেবেই, সেটাই স্বাভাবিক। এবং আরও কঠোর অনেক পদক্ষেপ ভারতবর্ষ গ্রহণ করতে চলেছে, তাতে পাকিস্তানের জিনা একেবারে হারাম হয়ে যাবে। ওদের অবস্থা এমনিই খুব খারাপ। তো এখন পাকিস্তান কিন্তু ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এবং ওখানকার বিদ্রোহী মানুষরা তারা কিন্তু ভারতবর্ষের সাথে চলে আসার জন্য রেডি, তারা কিন্তু আসবেই ভারতবর্ষের সাথে। এবং কেননা পাকিস্তানে থাকার থেকে পাকিস্তানের এই অংশগুলো যদি ভারতবর্ষের সাথে জুড়ে যায়, তারা কিন্তু দেখতে পাবে যে তারা এটা এটা তাদের চোখের সামনে হচ্ছে যে ভারতবর্ষের মুসলিম জনগণ তারা হিন্দুদের সাথে কিন্তু যথেষ্ট ভালো একটা, তাদের তুলনায় অনেক বেটার জীবনযাপন করছে। তো এটা কিন্তু তাদেরও চোখ এড়ায়নি কখনোই, এবং তারা যদি ভারতবর্ষের সাথে আসে তাদের কিন্তু লাভবান হবে তারা। তো পাকিস্তান আলটিমেটলি, পাকিস্তান নেশন বলে কিছু থাকবে না, ওরা আলটিমেটলি ওদেরকে ভারতের সাথে পুরো মিশে যেতে হবে। এছাড়া মানে ওখানকার মানুষের আর বাঁচার রাস্তা থাকছে না। এই গেল পাকিস্তান নিয়ে আমি বললাম। বাংলাদেশ নিয়ে যেটা বলবো যে বাংলাদেশের অবস্থাও খুবই খারাপ। বাংলাদেশে মানে একটা বারুদের স্তূপের মধ্যে বাংলাদেশ রয়েছে। পাকিস্তান নিজে একটা ভিখারি দেশ, তাই সেই ভিখারি দেশের উপর আবার বাংলাদেশ ভরসা করেছে। মানে এদের হাঁটুর নিচে বুদ্ধি, মানে কিছু আর বলার নেই। এদের মানে বুদ্ধিটা যে কোন জায়গায় আছে, আমি এটা গবেষণার বিষয়, এরা আদৌ মনুষ্য প্রজাতির জীব কিনা। তো যাই হোক, বাংলাদেশও কিন্তু একটা বারুদের উপর দাঁড়িয়ে রয়েছে। তাদের ওখান দিয়ে চট্টগ্রামে তারা আরাকান আর্মি তারা আক্রমণ করছে, এদিক দিয়ে এরা পাকিস্তানের সাথে আবার যারা নিজেদেরই অস্তিত্ব বিপন্ন, যারা নিজেরাই না খেতে পেয়ে দুদিন বাদে, যাদের মানে পিপাসায় মানুষ মানে মরবে যেরকম পরিস্থিতি, এবং পাকিস্তানিরা নিজেরাই বিদ্রোহ অলরেডি ঘোষণা করে দিয়েছে, সেখানে বাংলাদেশ আবার তাদের উপর ভরসা করেছে, মানে ভিখারির উপর ভরসা করেছে। ঠিক আছে, তো তাদের অবস্থা যে আরও ভিখারির থেকেও আরও খারাপ পরিস্থিতি যদি কিছু থাকে, সেটাই হতে চলেছে। এবং ইউনূস যেভাবে দেশ শাসন করছেন, তাতে মানে উনি এখন নিজেই পালানোর কথা ভাবছে। হ্যাঁ, ইউনূস এবং তার উপদেষ্টাগুলো প্রত্যেকটাই নাবালক এবং অশিক্ষিত। হ্যাঁ, অশিক্ষিত, এদের কোনো বেসিক বোধ বুদ্ধি বলে কিছু আছে বলে মনে হয় না। আর কিছু ওখানকার মৌলবাদী রয়েছে যারা একদমই, তাদের মাথায় কিছুই নেই, যাদের অন্ধ ভারত বিরোধিতা। আসলে একটা সময় পাকিস্তানে যারা সৈন্যরা ছিল, তারা বহু বাংলাদেশি মহিলাকে তারা ধর্ষণ করেছে। তাদের অবৈধ কিছু সন্তান তারা বড় হয়ে এখন পাকিস্তানের কোনো গান গাইবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তো সেই পরিস্থিতিটা হয়েছে আর কি। মানে এটা একেবারে অশিক্ষিত। বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু প্রচণ্ড খেপে যাচ্ছে। বাংলাদেশে গৃহযুদ্ধ বাধার মতো পরিস্থিতি, সেখানকার জনগণও ব্যাপারটা ভালো চোখে নিচ্ছে না, সাধারণ মানুষ যারা আছে। কারণ একের পর এক দুষ্কৃতী সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছে ইউনূস প্রশাসন। হ্যাঁ, পাগলা কুকুরকে যেমন ছেড়ে দিলে যে কুকুর সবাইকে কামড়ে বেড়ায়, সেরকম পরিস্থিতি হয়েছে আর কি। এবং আমাদের সনাতনী চৈতন্য, আমাদের যিনি ইসকনের যিনি রয়েছেন চিন্ময় দাস প্রভু, তাকে তো ছাড়া এখনও হয়নি।
এটা নিয়েও মানুষ প্রচণ্ড রকম বিতস্তত, শুধু সনাতনী মানুষ নয়, এখানকার শুভবুদ্ধি সম্পন্ন যারা মুসলিম মানুষ রয়েছেন তারাও প্রচণ্ড বিপর্যস্ত। প্রত্যেকেই একটা মানে অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। এই পরিস্থিতি আমার মনে হয় বেশি দিন চলবে না। একটা ড্রাস্টিক অ্যাকশন ইন্ডিয়া নেবে এবং হঠাৎ করেই নেবে, হঠাৎ করেই নেবে এবং ওখানকার সেনা তারাও বিদ্রোহ ঘোষণা করবে। আলটিমেটলি বাংলাদেশ যদি খুব অদূর ভবিষ্যতে ভারতের সাথে জুড়ে যায় সেটাও আশ্চর্য হওয়ার কিছু থাকছে না। তো পাকিস্তান এবং বাংলাদেশ দুটোরই অস্তিত্ব বিপন্ন হতে চলেছে এবং ভারতবর্ষের ভারতবর্ষের যে দৃঢ় যে সব শক্তপোক্ত যে লিডারশিপ রয়েছে তারা বিষয়টাকে পুরো সামলাতে পারবে, এটাই আমার স্থির বিশ্বাস। এবং ভারতবর্ষ এখন সামরিক দিক দিয়ে প্রায় চতুর্থ স্থানে রয়েছে এবং যথেষ্ট শক্তিশালী দেশ ভারতবর্ষ। এবং ভারতবর্ষের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক খুবই ভালো হয়েছে, বিশেষ করে রাশিয়া ওদিক দিয়ে রাশিয়া, তার সাথে আমাদের ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। আর এদিক দিয়ে আপনার আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প এখন